বর্তমানে মেষ রাশির 7.5 চলছে। এবার শনিদেব এই অক্টোবরের 3 তারিখে নক্ষত্র পরিবর্তন করছে, বক্রী অবস্থায় নক্ষত্র পরিবর্তন করছে। নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ থেকে বেরিয়ে চলে আসবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। আবার 18 তারিখে অক্টোবরে দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে। আবার দেবগুরু বৃহস্পতি নভেম্বরের 11 তারিখে বক্রী হয়ে যাবে। তো আজকের আলোচনাটা নভেম্বরের 11 তারিখ পর্যন্তই করব এই শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনকে নিয়ে। শনিদেব তো 28 নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। তো দেবগুরু বৃহস্পতি যখন আবার 11 নভেম্বর বক্রী হয়ে যাবে তখন আবার অন্যরকম আলোচনা হবে। তো মেষ রাশির ক্ষেত্রে এই যে শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান, এটা কীরকম প্রভাব দেবে মেষ রাশিকে? মেষ রাশির ক্ষেত্রে তো 7.5 চলছে, আর কারো গ্রহ না শনি। শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো দ্বাদশ ঘরে শনির এই অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র কোন দিক থেকে লাভবান করবে মেষ রাশিকে, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছুই বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মফলদাতা। প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই 7.5 এসছে, মেষ রাশিতেও এসছে। মেষ রাশির আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে বলেছি, যখন 7.5 এসেছিল, 7.5-তে শনি কর্মের ঘর এবং লাভের ঘরের অধিপতি হয়ে ব্যয়ের ঘরে যাচ্ছে। আর শনি থেকে কি মানে ন্যায় জিনিসটাকে বোঝায়, সেবা জিনিসটাকে বোঝায়, দান জিনিসটাকে বোঝায়, অনুশাসন জিনিসটাকে বোঝায়, দায়িত্ব কর্তব্য এইগুলো জিনিসকে বোঝাচ্ছে। এবার ব্যয়ের ঘরে চলে যাওয়া মানে শনির এইখানটাতে সবার প্রথম মেষ রাশিকে বাজেট করে চলতে হবে, এটা পরিষ্কার কথা। শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে, অবস্থান করা মানে সবার প্রথমে বাজেট করে নেওয়া, তারপরে যদি কোনো কিছু হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু বাজেট আগে করতে হবে মেষ রাশি। যেরকম লাভের হিসাব হবে সেরকম খরচেরও হিসাব হবে, মোট কথা বাজেট পরিকল্পনা। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তখনও বললাম যে এই জিনিসগুলো করতে হবে। এবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে বা দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসছে এই উত্তরা ভাদ্রপদ থেকে। তো দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। এবার শনির যে দৃষ্টিগুলো পড়ছে, তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর বৃষ রাশিতে পড়ছে, তারপরে সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কন্যা রাশিতে, এবং দশম দৃষ্টিটা পড়ছে যে ভাগ্যের ঘর যেটা হচ্ছে ধনু রাশি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে, আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ভাগ্যের ঘরকে দেখবে যেটা হচ্ছে ধনু রাশি। আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, নিজের নক্ষত্রে, এবং 18 তারিখে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় রাশি পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে কর্কট রাশিতে, চতুর্থ ঘরে চলে আসবে, উচ্চ অবস্থায় চলে আসবে। তখন দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে হচ্ছে শনির উপর, অর্থাৎ নিজের ঘরকে দেবগুরু বৃহস্পতি দেখবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে হচ্ছে কি বিশেষ কৃপা, এতদিন রাহুর উপর ছিল, রাশি পরিবর্তন করে শনির উপর চলে আসবে। আবার ওদিকে শনির দশম দৃষ্টিতে কি কর্মের ফল, অর্থাৎ এই সময়কালে একটা অদ্ভুত সংযোগ হতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। এটা একটা খুব ভালো সময় মেষ রাশির ক্ষেত্রে। এই সময়কালে রাহু শনি একদম সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসবে। দেবগুরু বৃহস্পতি যখন কেন্দ্রে অবস্থান করবে তখন হাজারটা দোষ সমন করার ক্ষমতা রাখবে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এক কথায় বলতে গেলে বললে বললে যে 7.5-র প্রভাবটা মানে না এর মতন হয়ে যাবে। কিন্তু যেহেতু পাপী গ্রহ, হিসাব তো অবশ্যই করতে হবে মেষ রাশিকে। মেষ রাশির মধ্যে চঞ্চলতা জিনিসটা খুব থাকে, একসাথে একটা জায়গায় 10টা কাজ নিয়ে নিবে এবং তারপরে যখন একটা কাজ আটকে যাবে ওটার দিকে আর খেয়াল দিবে না, পরবর্তীতে কিন্তু ওই কাজটাই কিন্তু আবার গলায় মাছের কাঁটার মতন আটকে যায়। এটা হচ্ছে মেষ রাশির সবথেকে বাজে গুণ। এবং এই সময়কালে কর্মের ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরের অধিপতি হয়ে 18 তারিখের পর একদম উচ্চ অবস্থায় চলে আসবে। অতএব যে কর্মকে হাতে নিবে সেই কর্মকে কিন্তু শেষ করতে হবে, যে মাঝখানে ছেড়ে দিলাম করতে করতে তাহলে কিন্তু অসুবিধায় পড়বে, অর্থাৎ ব্যয় জিনিসটা আরও বেশি অত্যধিক হয়ে যাবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র খুবই ভালো নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রে যে চিহ্ন দেওয়া হয়, যেটা কিন্তু দুই রকম দেওয়া হয়েছে, একটি হচ্ছে কি তারোয়ার,
তালোয়ার, যেটা হচ্ছে রক্ষা হেতু আমাদের কাজে লাগে, যে তরোয়ার বার করে নিল আগেকার দিনে যেটা ছিল, যে রক্ষা হেতু নিজেকে রক্ষা করার কাজে হোক বা অন্যান্য কাজে হোক। আর আরেকটি হচ্ছে কি মুখোশ, অর্থাৎ বাইরের জগতে এরা একরকম থাকে, আবার ভিতরের জগতে কিন্তু অন্যরকম, তবে এদের মধ্যে আধ্যাত্মিক চেতনাটা খুব থাকে। এরা যদি আধ্যাত্মিক পথে যায় তো অনেক, মানে সত্যি কথা বলতে গেলে কি একটা ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাওয়া, এটা কিন্তু এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকে। আর শনি কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে, শনি কিন্তু যে ধর্মের দিকটা, এই সময় মেষ রাশির কিন্তু সেই চেতনাটা আসবে, আধ্যাত্মিক চেতনা, নিজেকে জানা, ধর্মের প্রতি এগিয়ে যাওয়া, এগুলোও কিন্তু চলে আসবে পূর্বা ভাদ্রপদে যখন চলে আসবে। এই নক্ষত্রটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং অধিপতি দেবতা আছে কি অজা এক পদা, রুদ্রের অবতারের এক রূপ, এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা, অর্থাৎ শারীরিক দিক থেকে কষ্ট করেও নিজের কাজকে হাসিল করে নেওয়া, অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া। যে কোনো কাজ করতে গেলাম, সেই কাজটাতে খুব কষ্ট হচ্ছে করতে, সেই কষ্টটাকে সহ্য করে নিলাম, নিয়ে জয় হাসিল হয়ে যাওয়া। মহাভারতের যুদ্ধে কিন্তু অর্জুন শিবের উপাসনা করেছিল এই এক পায়ে দাঁড়িয়ে। তো যাই হোক, সেই সময় বহু রকম অস্ত্র শস্ত্র ধারণ মানে লাভ করেছিল এক কথায় বলতে গেলে তপস্যা করে। এবং এই নক্ষত্রের গ্রহ হচ্ছে মানে অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর যে পুরুষার্থ সেটা কিন্তু অর্থ, টাকা পয়সা। গণ দেওয়া হয়েছে মনুষ্যগণ, বর্ণ দেওয়া হয়েছে ব্রাহ্মণ, এবং যে গাছ, সেই গাছ হচ্ছে যেটা গাছের কথা বলে যে সেটা কিন্তু আম গাছ। আর এলিমেন্ট দেওয়া যেটা হয়েছে সেটা হচ্ছে আকাশ তত্ত্ব। আর ত্রিমূর্তি হচ্ছে ব্রহ্মদেব। যে পশুর চিহ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিংহ, আর পাখি দেওয়া হয়েছে সারস। আর এদের শরীর স্বাস্থ্য বলতে গেলে কি ব্যথা বিষ থাকে, অ্যাসিড জনিত সমস্যা থাকে। তো শনি এখন অবস্থান, শনি তো দীর্ঘ দিন মানে স্লো জিনিসটা নিয়ে আসে কর্মক্ষেত্রে। তো ব্যথা বিষ কিন্তু এই সময়কালে থাকবে, অসুখ বিসুখের মধ্যে যাদের নাই তাদের ব্যথা বিষ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই নক্ষত্রে শনির অবস্থান, এই নক্ষত্রে অনেক কিছু কিন্তু এই সময়কালে হবে যদি নিজের কর্মের দিকে একাগ্রতা রাখে। এই সময়কালে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই দিক থেকে বিশেষ উন্নতি। শিক্ষার দিক থেকে তো চরম উন্নতি হবে, কারণ শনির দশম দৃষ্টিটাই পড়ছে একদম ভাগ্যের ঘরে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, নবম ঘর। তো নবম ঘর থেকে শিক্ষা, দূরযাত্রা, তো শিক্ষার ব্যাপারে যারা বাইরে যাবে আর কি, তাদের জন্য অনুকূল পরিবেশ, বা যেখানটাতে পড়াশোনা করছে সেখানটাতে বাইরে একটা ভালো পরিবেশ, ভালো কোচিং পাওয়া, ভালো শিক্ষকের সন্ধান পাওয়া, এগুলো জিনিস কিন্তু হবে। এছাড়া ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজ, যে বিদেশে যাওয়ার জন্য গ্রিন কার্ড, ভিসা, এগুলো কোনো রকম সমস্যা ছিল, এই সমস্ত জিনিস পেয়ে যাওয়া। গুরুর নক্ষত্রে আসা মানে গুরুর সাথে শনির মানে সম্পর্ক হচ্ছে অতপ্রতভাবে জড়িত, কারণ দেবগুরু বৃহস্পতির যে নক্ষত্র আর শনির নক্ষত্রগুলো পরপর কিন্তু, যেমন পুনর্বসুর পর হয়ে গেল পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, তারপরে হয়ে গেল বিশাখার পরে অনুরাধা, তারপরে হয়ে যাচ্ছে কি পূর্বা ভাদ্রপদের পরে উত্তরা ভাদ্রপদ, অর্থাৎ শনির সাথে কিন্তু জড়িত। তারপরে ধনু রাশি, তারপরে মকর রাশি, তারপরে কুম্ভ রাশি, তারপরে হচ্ছে মীন রাশি। অর্থাৎ গুরুর নক্ষত্রে শনির এই অবস্থান অনেক দিক থেকে একটা উন্নতির সুযোগ নিয়ে আসবে। দেবগুরু বৃহস্পতি যখন চতুর্থ ঘরে চলে আসবে 18 তারিখে, তখন কি হবে, যারা ট্রান্সফারের জন্য চিন্তা করছেন, দীর্ঘকালীন কোনো কাজ করছিলেন বাইরে, তাদের দেশের মাটিতে ফিরে আসার সম্ভাবনা থাকবে, বা মনের মতন জায়গায় একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ সেই সময় আবার দেবগুরুর যে দৃষ্টিগুলো, দেবগুরুর দৃষ্টি পড়বে অষ্টম ঘরে, সেরকম পড়বে আবার কর্মের ঘরকে দেখবে, সেরকম আবার শনির উপরও দৃষ্টি থাকবে। অর্থাৎ শনির সাধারণ রাশি মকর রাশিকে দেখবে, যদিও নিজ ঘর, কিন্তু উচ্চ ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। একটা কর্মের দিক থেকে সফলতা চলে আসবে, যে কর্মর দিক থেকে একটা ভালো উচ্চ একটা পদ পেয়ে যাওয়া এই সময়কালে হবে এই মেষ রাশির ক্ষেত্রে। এই সময়কালে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বাণী সংক্রান্ত যারা আইনের কাজের সাথে যুক্ত রয়েছেন, ওকালতি করছেন, চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, সেই কাজগুলো ভালো হবে। যারা পুলিশে রয়েছেন, ডিফেন্সে রয়েছেন, সেনাবাহিনীতে রয়েছেন, গোয়েন্দা বিভাগে রয়েছেন, এই কাজগুলো ভালো হবে। যারা গোপন কাজ, সিবিআই টিবিআইয়ের কাজের সাথে যুক্ত রয়েছে, কারণ এই যে নক্ষত্রের যে চিহ্নটা বললাম যে তারোয়াল দিয়ে কি যুদ্ধ টুদ্ধ এগুলাই তো হয়, রক্ষা হেতু লাগে, রক্ষা হেতু। তো শনি তো কর্মের দেবতা, কিসের করাবে, কি কাজ করাবে, যেখানটাতে অস্ত্র তৈরি হয় সেই জায়গাগুলোতে যারা কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন, সেগুলো করাবে এই সময়কালে। যারা ডিফেন্সের সাথে জড়িত রয়েছেন, মিলিটারি এই সমস্ত জায়গাতে কর্মের যারা সন্ধান করছেন, সেই কাজগুলো এগোবে।
আবার মুখোশ বলা হয়েছে, মুখোশ, তো মুখোশের জিনিসটা কি, যে বাইরে একরকম ভিতরে একরকম। যারা কোনো কাজ করছেন, সরকারি কাজ করছেন বা বেসরকারি কাজ করছেন, অফ টাইমে কোনো অন্যরকম কাজ করা, এদিক থেকে যারা অন্যরকম কাজ করছেন, পার্ট টাইম একটা কাজ করছেন, তার সাথে একটা সময় পেলেও সময়ে আবার অন্যরকম কাজ করছে, সেই কাজগুলোতে সফলতা, বা যারা পার্ট টাইম আর কাজের জন্য খুঁজে বেড়াচ্ছে, মূল কাজ থেকেও পার্ট টাইম আর অফ টাইমে কাজ করবে, সেই কাজগুলো সন্ধান এই সময়কালে পাবে। এবং এর মেন যে এলিমেন্ট, সেটা কিন্তু আকাশতত্ত্বই দেওয়া হয়েছে। তো আকাশতত্ত্ব মানে কি, গবেষণা হবে, গবেষণার কাজগুলো, শিক্ষার কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। রাইটার হিসাবে যারা কাজ করছেন, লেখালেখির কাজ, সেই কাজগুলো হবে। এবং এই সময়কালে দীর্ঘদিন ধরে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন, সেই সমস্ত জায়গাতে একটা সুরাহা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মেষ রাশির। কারণ গুরু নিজের নক্ষত্রে অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র যে সিম্বল, সেটা কিন্তু ধনুষ বাণ, অর্থাৎ গুরুর যে ধর্মের বাণ, সেটা লক্ষ্য করবে কি, শনির কর্মকে লক্ষ্য করে দিবে, লক্ষ্যভেদ করবে। তো শনি যে কর্ম করবে, সেই কর্মের দেবগুরুর একটা সম্পূর্ণভাবে ছায়া কাজ করবে। শনির সাথে সাথে থাকবে একদম দেবগুরু বৃহস্পতি। যে কাজটা হবে সেটা কিন্তু ন্যায় পথেই হবে। এবং এই সময়কালে এই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ন্যায় জিনিসটা চলে আসবে, যে অন্যায় পথে কাজ করব না, অন্যায়কে সাপোর্ট দিব না। এই সময়কালে কিন্তু এটাও চিন্তাধারা আসবে এই মেষ রাশির। কারণ ধর্ম আর কর্ম কিন্তু একসাথে চলে আসছে। দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্র, সেই পুনর্বসু নক্ষত্রের চিহ্নই হচ্ছে ধনুষবাণ, যেটা শ্রীরামচন্দ্রের কাঁধে ছিল। তো সেখান থেকে যেরকম একাগ্রতা জিনিসটা উঠে আসছে, সেরকম শালীনতা, ভদ্রতা, দায়িত্ব, কর্তব্য, এই জিনিসগুলো চলে আসছে। আবার শনি যে নক্ষত্রে এবার পূর্বা ভদ্রপদে আসছে, এইখান থেকেও চলে আসছে যে কঠিন তপস্যা জীবনে, যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তপস্যা, শিক্ষার দিক থেকে সেটাই তো বুঝাচ্ছে যে আমাকে এগোতেই হবে, আমি পারবো করতে। এই জিনিসগুলো যে চিন্তাধারা, এগুলো কিন্তু বিশেষ করে চলে আসবে। দীর্ঘকালীন কাজগুলোতে সফলতা পাবে, যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষ সফলতা পাবে এই সময়কালে এই মেষ রাশি। পিতার সঙ্গ পাবে, পিতার সাপোর্ট পাবে এই সময়কালে। একটা দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তাধারা চলে আসবে, যে কিভাবে নিজের ভবিষ্যৎটাকে এগিয়ে নিয়ে যায়। তবে কি সাড়ে সাথী চলছে, অবশ্যই শনির কিন্তু যেরকম, শনি তো পাপী গ্রহ, তো পাপী গ্রহের তো পাপ প্রভাব থাকবেই কিছু না কিছু। অতএব এদিক থেকেও কিন্তু সাবধান, যে শনির সাড়ে সাথী চলছে, পাপ প্রভাব তো থাকবেই। অতএব নিজের হিসাবটাকে অন্তত ভালো করে রাখতে হবে, কর্মক্ষেত্রে হিসাবটাকে ভালো করে রাখতে হবে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে বাণীর ঘরে, তো বাণীর, শনি কিসের ব্যয় ঘটাবে, দ্বাদশ ঘরে মুখের বাণীর ব্যয় ঘটাবে। অত্যধিক কথা বলা এই সময় হবে, বা যে কথাটা এখন এই যে গুরুর নক্ষত্রে আসা, তাহলে মেপে চুপে বলতে হবে। অর্থাৎ এই সময়কালে গাম্ভীর্য স্বভাবটা আসবে, কিন্তু নিজের কথাবার্তার দিকেও খেয়াল রাখতে হবে। শত্রুরা নাশ হবে, যে কোনো কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবে, শত্রুদের থেকে অনেক এগিয়ে যেতে পারবে এই সময়কালে, যেটা বিগত দিনে হচ্ছিল না। গুরুর নক্ষত্রে এই জিনিসগুলো হবে। ধর্মের সঙ্গে যাওয়া বা কোনো আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া, তার সাথে তীর্থস্থান ভ্রমণ করা, এই সমস্ত কাজগুলো হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে এই সময়কালে। অর্থাৎ চারিদিক থেকে এই সময়কালে একটা ভালো যোগ দেখাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। সাড়ে সাতির মধ্যে শনির নক্ষত্র পরিবর্তন, বিদেশ সংক্রান্ত কাজগুলোতে যথেষ্ট সফলতা এই নক্ষত্রে থাকাকালীন পাবে এই মেষ রাশি। তো এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অবশ্যই প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন, শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি আলোচনা সত্যিই ভালো লাগে, তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও রোচক আরও তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো আগামী দিনে। নমস্কার, ধন্যবাদ।